লাভের তো দূরের স্থান, আমার আসল টাকাটা পর্যন্ত দিল ডাইরেক্ট না করে দিছে। রবিউল আসলে কিস্তি আদায় করতো আপনাদের হয়ে, আপনি অস্বীকার করলেন কেন রবিউলের কিস্তি আদায় করার কথা? আপনার বিরুদ্ধে বেশ কিছু জমি বিক্রি এবং বায়না দেওয়ার অভিযোগ উঠেছে। প্রশিকার গুডউইলটাকে ব্যবহার করে সঞ্চয়গুলো কালেকশন করছে। এটা যে বেআইনি, এটা কি আপনি মানেন? না, এটাই মানি লন্ডারিং। ইউ আর বায়াস। এমআরএ নিশ্চিত করবেন না যে আপনি এটা করবেন না। আপনি পলাতক আসামি হিসেবে রয়েছেন। সব অভিযোগের সব দায় পড়ছে মাঠকর্মীদের উপর। যারা নিয়ন্ত্রণ করছেন তাদের কি কোনো দায়ী তাহলে নেই? আমরা প্রশ্ন করি গাইবান্ধায় তাদের মাঠকর্মীর মৃত্যুর বিষয়টি নিয়ে। সদস্যদের টাকার চাপে হীরা খাতুনের মর্মান্তিক মৃত্যুর দায় নিতে চান না প্রশিকার বর্তমান চালকরা। আপনার কর্মী সুইসাইড করে টাকার প্রেসার সহ্য করতে না পারে, আপনি বলছেন যে শুধু তাকে কে প্রেসার দিছে? তারে সদস্যরা সে নিজে বুঝতে পারতেছে যে ওই যে ম্যানেজারের সাথে তার যে কাজটা হয়েছে সে এটার জন্য দায়ী হবে। আমরা তখন অডিটই শেষ হয় নাই, তার দায়ী করলাম কেমন? আমরা সে ফাঁসি নিয়ে মারা গেছে। আপনার দায় অস্বীকার করছেন যে এই হীরা খাতুনের মৃত্যুর পেছনে প্রশিকার কোনো দায় নেই? না, কোনো দায় নাই। এবার আমরা আসি মূল প্রশ্নে। তিনি গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকার সঞ্চয় তুলেছেন কিভাবে? মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নিয়ম অনুযায়ী আপনি লাখ লাখ টাকা এক একজনের কাছ থেকে সঞ্চয় হিসেবে নিতে পারেন না। এটা যে বেআইনি, এটা কি আপনি মানেন? না, বেআইনি না। কারণ আমি যদি অনুমোদন, আপনি প্রতিষ্ঠান হিসেবে যে নীতিমালা আপনার কাছে আছে সেই নীতিমালার বাইরে কোনো কিছু করা মানেই আপনার জন্য বেআইনি। আপনার এটার অনুমোদন নেই, সেটা এমআরএ আমাকে কনফার্ম করেছে। আমি কনফার্ম করছি। তাহলে কেন আপনি এটাকে বেআইনি বলছেন? আমরা এটা করেছি, আমরা মনে করছি। আমার তো আপনি মনে করার ইস্যু না তো। আপনি প্রতিষ্ঠান হিসেবে কি চাইলে এটা পারেন? এমআরএ নিশ্চিত করবেন না যে আপনি এটা করবেন না। আমি তো রিপোর্ট দেই, তাহলে বলবে যে আপনি এটা করেন না। তার মানে কি ইনডাইরেক্ট তারা আমাকে তো অ্যালাউ করেছে, নিষেধ করে নেই, সেজন্য সেটা বৈধ হয়ে গেছে। সিরাজুল ইসলাম এমন দাবি করলেও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের প্রধান বলছেন ভিন্ন কথা। রেগুলেটরি বডি কেন কামড় দিয়ে ধরে নাই, তার জন্য তার দায় তাকে নিতে হবে, কিন্তু তার মানে সে বৈধ হয়ে যেতে পারে না। তোমাকে নিয়ম বলে দেওয়া আছে এবং চিঠিও কিন্তু আছে। আগে চিঠি গিয়েছে, তার কাছে কমপ্লাই করে না তারা, সেই চিঠি কিন্তু আমার কাছে আছে, আমাকে দিয়েছে কিন্তু ওরা। 2023 সালের সেপ্টেম্বরে প্রশিকাকে নোটিশ দেওয়া হয়েছিল অবিলম্বে অনুমোদনহীন আমানতের টাকা ফেরত দেওয়ার নির্দেশনা দিয়ে। বিধিমালার বাইরে গিয়ে প্রশিকার নেয়া 93% বেশি আমানতকে ঝুঁকিপূর্ণ দেখিয়ে তার ব্যাখ্যাও চেয়েছে এমআরএ। শিশির মনির হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী। অনুমোদনহীন আমানত কিংবা সঞ্চয় সংগ্রহ এবং ঋণ দেওয়ার কাজে তা ব্যবহার করার বিষয়টি আইনানুগ কিনা সেই প্রশ্ন ছিল তার কাছে। অননুমোদিত টাকা সংগ্রহ করে কোনো জায়গায় বিনিয়োগ করার যে সিস্টেমটা, এটাই লেয়ারিং, এটাই মানি লন্ডারিং। এটা করতে পারে না কেউ। ফলে এখানে তদন্ত করা উচিত। যদি এরকম হয়ে থাকে তাহলে তাদেরকে যথাযথ পন্থায় বিশেষ জজের আদালতে মানি লন্ডারিংয়ের কেস দায়ের করতে পারে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির উচিত ইনকোয়ারি কমিশন করা। প্রশিকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বৈধতা এবং কাজী ফারুকের চেয়ারম্যান থাকা না থাকার বিষয়ে আইনি জটিলতা নানান দিকে গড়িয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন ছিল বর্তমান প্রধান নির্বাহীর কাছে। আমি আজকে ডাক দিয়ে আসছি। আপনি প্রথমে কি বলছেন? প্রথমে বলছেন এটা এক্সপান্সড। হ্যাঁ, এটা তাদের বক্তব্য ছিল, দাবি ছিল। তাদের বক্তব্য তো আর কোর্টের বক্তব্য কি এক হয়? আপনি বলছেন এক্সপান্সড, ইউ আর বায়াসড। আপনি কি বুঝতে পারছেন যে হ্যাঁ, ফরমার নাকি বর্তমান, এই বিষয়টাই তো নিম্ন আদালতে ঠিক হবে। এই বিচার্য বিষয় তো সুপ্রিম কোর্ট ঠিক করে দেয়নি, হাইকোর্ট তাকে বলেনি ফরমার। হাইকোর্ট যে অংশটুকু অবজারভেশনে বলেছিল, সুপ্রিম কোর্ট এটি এক্সপান্স করে দিয়েছেন। ফলে ফরমার চেয়ারম্যান এই আদালত কর্তৃক স্বীকৃত হয়েছেন। এই মর্মে যারা আর্গুমেন্ট করছেন, এই আর্গুমেন্টটা সঠিক না। ফেরারি হলো এই সাক্ষাৎকার নেয়ার কয়েকদিন পর প্রশিকার ব্যবস্থাপনা নিয়ে বিবদমান এই পক্ষ আরেক পক্ষের প্রধান ব্যক্তি কাজী ফারুকের বিরুদ্ধে তাদের আনা অভিযোগের একটি লিখিত তালিকা পাঠান, যেখানে কাজী ফারুকের নিজেকে চেয়ারম্যান দাবি করা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পিকেএসএফ মাইডাস থেকে নেয়া ঋণের জালিয়াতি, মানিকগঞ্জে প্রশিক্ষণ সেন্টারে প্রায় 6.5 কোটি টাকার জিনিসপত্র চুরি এবং ভাঙচুর, ঢাকার প্রশিকা ভবনে ভাঙচুর, জমি কেনাবেচার ক্ষেত্রে জালিয়াতি সহ বিভিন্ন বিষয়ের উল্লেখ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে কাজী ফারুকের উত্তরও জানতে চেয়েছি আমরা। রাকাবের মামলায় আপনার বিরুদ্ধে গ্রেফতারি করানো হয়েছে, আপনি কি এগুলো দেখেছেন? হ্যাঁ, দেখেছি।
আপনি পলাতক আসামি হিসেবে রয়েছেন। গোপনে আমার বিরুদ্ধে মামলা হয়, এটা আনিসুল হক করেছে, তার নির্দেশে এটা হয়েছে। আপনার বিরুদ্ধে বেশ কিছু জমি বিক্রি এবং বায়না দেওয়ার অভিযোগ উঠেছে। চেয়ারম্যানের দায়িত্ব হিসেবে আমার প্রশিক্ষণ কর্মীদের বেতন দেওয়া দরকার এবং কর্মসূচি চালানোর জন্য দরকার। সেই জন্য বোর্ড সিদ্ধান্ত নিয়েছে কয়েকটা জমি বিক্রি করতে হবে। এই জটিলতার নিরসন কবে হবে জানেন না কেউই। তবে আইনি প্রক্রিয়া শেষে প্রশিকার ব্যবস্থাপনার হাতবদল হলে হাজার কোটি টাকা সঞ্চয়ের দায় কে নেবে সেই প্রশ্ন করা হয়েছিল বিবদমান দুই পক্ষের প্রধান ব্যক্তিদের কাছে। এই সংস্থা যদি সে চালায় তাহলে এই দায়িত্ব তার নিতে হবে। সে যে কি যেন PKSF থেকে 121 কোটি টাকা নিয়েছে, আমি তো সে টাকা পরিশোধ করতেছি। প্রতিষ্ঠান চালাতে এটা তো প্রতিষ্ঠানের, কোনো ব্যক্তির না। তো এমআরএর এই দায়িত্ব নিতে হবে, তদন্ত করে দোষী ব্যক্তির শাস্তি দিতে হবে এবং তাদের কাছ থেকে, সিরাজ এবং এদের কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে। উদ্ধার করে যাদের টাকা নিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। স্বাধীনতার পর বাংলাদেশের প্রান্তিক মানুষের, বিশেষ করে নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে যেসব এনজিও বৈশ্বিক সুনাম অর্জন করেছে, বিপুল পরিমাণ বৈদেশিক সহায়তার মাধ্যম হিসেবে কাজ করেছে, প্রশিকা সেসবের শীর্ষ নামগুলোর একটি। কিন্তু আওয়ামী লীগ সরকারের কোপানলে পড়ে কিংবা নিজেরা বিবাদে জড়িয়ে এখন যে পথে প্রতিষ্ঠানটি হাঁটছে তার ফল ইতিবাচক হবে কিনা তা কেউই জানে না। কারণ অনুমোদনহীন সঞ্চয়ের নামে প্রশিকার হাজার কোটি টাকা তুলে নেয়ার পরিণাম শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়া একজন হীরা খাতুন কিংবা শেষ বয়সে চিকিৎসার অভাবে অচল হয়ে অসম্মানের জীবনযাপন করা রহিমার মতো হবে কিনা তার নিশ্চয়তা কেউই দিতে পারছে না।